আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। হামলা ও সংঘর্ষের ঘটনায় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান শোভনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা তদন্ত করে পিবিআইকে 23 সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম ও রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার মামলা দুটি করেন। এর আগে সহিংসতার দুই মামলায় 21 জনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। বরিশাল থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। বরিশাল সদর ইউনিয়নের বাসায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 18 আগস্ট রাতে পুলিশ ও আনসার সদস্যদের সাথে সংঘর্ষ হয় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের। এই ঘটনায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দুটি মামলা করা হয়। এই মামলায় বেশ কয়েকজন গ্রেপ্তার হন। এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আদালতে দুটি মামলার আবেদন করেন সিটি প্যানেল মেয়র ও রাজস্ব কর্মকর্তা। তাদের অভিযোগ, ইউনো মুনিবুর রহমানের নির্দেশেই সেদিন আনসার সদস্যরা গুলি চালায়। তিনি অসৎ উদ্দেশ্যে এবং বরিশালের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এবং কারো দ্বারা প্রভাবিত হইয়া সেখানে গুলি চালানোর নির্দেশ দিয়েছে এবং সে আনসারদের ছোড়া শত শত রাউন্ড গুলি আমাদের নেতা কর্মীদের গায়ে বিদ্ধ হয়েছে। এমনকি 3 জনের চোখও তারা, একটি করে চোখ তারা চিরদিনের জন্য হারাতে বসেছে। এই কারণে আজকে ইউরোকে এখানে হুকুমের আসামি করা হয়েছে এবং যারা গুলি ছুড়েছে সেই আনসারদেরকে আসামি করে মামলা দেওয়া হয়েছে। আমাদের পরিচয় পাওয়ার পরেও তারা আমাদের সাথে প্রথমত খারাপ বিহেভ করে এবং দেন ওই যে মামলার প্রধান আসামি ইউনো মহোদয় বরিশাল সদর উপজেলার মনিবুর রহমান, ওনার নির্দেশে এট ফার্স্ট আমাদের উপর গুলি করা হয়। আমি সিটি কর্পোরেশনের যেহেতু স্বার্থ এখানে রক্ষা হয় না, আমাদের স্বার্থ অধিকার আদায়ের জন্য এবং একটা সুষ্ঠু সমাধানের জন্য আমি বাদী হয়ে মামলা করছি। আমরা যদি এখানে কোনো প্রতিকার না পাই তবে অবশ্যই আমরা উচ্চ আদালতে এর বিরুদ্ধে আইনি লড়াই করব। আবেদন গ্রহণ করে বিকেলে শুনানির জন্য রেখেছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ। এর আগে ইউনোর বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার 21 আসামির জামিন নামঞ্জুর করেছে আদালত। এদিন আসামিদের কাউকেই আদালতে হাজির করা হয়নি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহকে গ্রেপ্তার সহ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির বিপক্ষে মত দিয়েছেন সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম পক্ষে বললেও ওই বিবৃতি তড়িঘড়ি করে দেওয়া হয়েছে বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের তারা এসব কথা বলেন। মাহবুব কবির চপলের রিপোর্ট। বরিশালে ইউনোর বাসায় হামলার ঘটনা মোড় নিয়েছে অনেকটা রাজনীতিবিদ বনাম আমলার লড়াই হিসেবে। ওই ঘটনার পর এক বিবৃতিতে বরিশালের মেয়র সাদিক আবদুল্লাহকে এলাকার ত্রাস উল্লেখ করে তাকে গ্রেফতারের দাবি জানানো হয়। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া না আসলেও কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রী। বরিশালের বিষয়টা একান্তই স্থানীয় এবং সেখানে তড়িৎ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন, তদন্তে বেরিয়ে আসবে আসলে কি ঘটনা ঘটেছিল। তবে অ্যাসোসিয়েশনের বিবৃতিটা চটজলদি হয়েছে। সংক্ষুব্ধ পক্ষ তো এরকম কথাবার্তা বলতে পারে। সংক্ষুব্ধ পক্ষ তাদের স্ব পক্ষ থেকে আপনার আবেগ অথবা তাদের ক্ষোভ বহিঃপ্রকাশ বিভিন্নভাবেই করে। তো সেই এরকম আবেগ এবং ক্ষোভ বহিঃপ্রকাশ হওয়াটা অস্বাভাবিক কিছু না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি কর্পোরেশন, এর মধ্যে মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে বলে জানান মন্ত্রী। মামলা তো যে কারোর বিরুদ্ধে হতে পারে, মামলা হয়েছে এবং মামলা হওয়ার পরে যদি কেউ দোষী হয় সেটা তো আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যেখানে তদন্ত হবে, তদন্তে আর অভিযোগ যে সমস্ত পক্ষে অথবা যদি কোনো ভুল বুঝাবুঝি সেখানে কারণে যদি ঘটনাটা একটু অতিরঞ্জিত হয়ে থাকে তাহলে সেই ভুল বুঝাবুঝিটা যদি নিরসন হয় তাহলে তো আমার মনে হয় এই বিষয়টা একেবারে নির্দিষ্ট গণ্ডির ভিতরে চলে আসবে। তারা মনে করেন দেশকে এগিয়ে নিতে রাজনীতিবিদ ও আমলাদের একসাথে কাজ করতে হবে। ইতিপূর্বে অনেক মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
একদিনের ব্যবধানে দেশে বাড়ল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা। 24 ঘন্টায় 139 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 25,282 জনে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 38 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 31 জন। মৃতদের মধ্যে 106 জনের বয়স 50 বছরের বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ 24 ঘন্টায় 31,689টি নমুনা পরীক্ষায় 4,804 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 15.16%। এর মধ্যে শুধু ঢাকাতেই 2,835 জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছেন 8,453 জন। সুস্থতার হার 93%-এর উপরে। করোনা ভাইরাসের টিকা বিক্রিতে স্বাস্থ্য অধিদপ্তরে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ABM খুরশিদ আলম। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতাল পরিদর্শন শেষে তিনি একথা জানান। স্পর্শকাতর এই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। আদ্দিন সজীবের রিপোর্ট। রাজধানীর দক্ষিণখান এলাকার দরিদ্র পরিবার সেবা নামে একটি ক্লিনিকে অবৈধভাবে করোনা ভাইরাসের মডার্নার টিকা বিক্রির অভিযোগে বুধবার প্রতিষ্ঠানটির মালিক বিজয় তালুকদারকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ক্লিনিক থেকে মডার্নার টিকা পাওয়া যায়, সেগুলো জব্দ করা হয়। এ বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর টনক নড়ে স্বাস্থ্য অধিদপ্তরের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচিত হয় বিষয়টি। রাজধানীর আগারগাঁওয়ের একটি হাসপাতালে পরিদর্শনে এসে গণমাধ্যমের মুখোমুখি হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম। তিনি জানান, বিষয়টি তারা তদন্ত করছেন। এর সাথে অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অধিদপ্তর বা আমাদের যারা টিকা দিয়েছিল ওখানে তাদের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটা যদি সত্যি পাওয়া যায় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। দেশের করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও শনাক্তের হার এখনও 16%-এর বেশি। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার সেভরিনা ফ্লোরা জানিয়েছেন, টিকা কেন্দ্র আরও শৃঙ্খল করতে বুথ সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আমরা সবাই আন্তরিকভাবে চাই যে সঠিকভাবে সব মানুষের কাছে টিকা পৌঁছে যাক। এই সুযোগ যদি দুর্বৃত্তায়নের জন্য কোনো ব্যবহার করে থাকে কেউ, সেই দায়বদ্ধতা আসলে অধিদপ্তরে নয়। তবে আমরা সবসময় নিশ্চিত করতে চাই যে টিকা ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু থাকে এবং এটাতে যাতে সবাই সঠিকভাবে বিনামূল্যে টিকাটা পায়। তিনি জানান, স্বাস্থ্যবিধি না মানলে করোনা পরিস্থিতি আবার অবনতি হতে পারে। আদ্দিন সজীব, ATN বাংলা, ঢাকা। নানা জটিলতায় করোনা টিকা বঞ্চিত বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণরা জাতীয় পরিচয়পত্র না থাকা এবং শারীরিক অক্ষমতার কারণে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারছেন না তারা। এই অবস্থায় ঝুঁকিতে থাকা প্রবীণদের করোনার টিকা পেতে স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। করোনা ভাইরাসের টিকা দেওয়ার ক্ষেত্রে বয়স্কদের অগ্রাধিকার দেয়া হলেও বৃদ্ধাশ্রমের বাস্তবতা ভিন্ন। ঝুঁকিতে থাকা এখানকার প্রবীণরা কেউই এখনও পাননি করোনার টিকা। বার্ধক্যজনিত কারণে নানা রোগে আক্রান্ত বৃদ্ধাশ্রমের এসব মানুষ। এর সাথে এখন তাদের পেয়ে বসেছে করোনা মহামারীর ভয়। রাজধানীর কয়েকটি বৃদ্ধাশ্রমে খবর নিয়ে জানা গেছে, ঠিকানাবিহীন প্রবীণদের অনেকেরই নেই জাতীয় পরিচয়পত্র। বাসা নাই, আমার কেউ নাই। যদি করোনার টিকা তোমরা দিতে চাও তাহলে আমার এইখানে থেকেই দিয়ে দাও। চিকিৎসকরা বলছেন, বৃদ্ধাশ্রমে প্রবীণদের করোনা সংক্রমণ ঝুঁকি সবচেয়ে বেশি, তাই দ্রুত তাদের টিকা দেওয়া জরুরি। গবেষণা প্রমাণিত, জানেন যে যারা বয়স্ক পেশেন্ট আছে, যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনি সমস্যা অথবা লাংসের সমস্যা আগে থেকে ছিল, তাদের ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার ফলে কিন্তু অনেকটাই তারা মৃত্যু ঝুঁকিটা বলতে গেলে একদমই কমে আসছে এবং তাদের হাসপাতালে যখন তারা মারাত্মক জটিল আকার ধারণ করে সেটা থেকে কিন্তু অনেকটাই তারা রেহাই পেয়েছে। বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ বলছে, এ বিষয়ে কয়েকবার স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করেও মেলেনি ইতিবাচক সাড়া। যখন সন্তানরা বা স্বজনরা রাস্তায় ফেলায় তখন কিন্তু তারা পরিচয় দিয়ে ফেলায় না, তো এরা তো অজ্ঞাত। আমাদের কাছে এমন বাবা মা আছে যাদের নামই কোনোদিন নামও বলবে না, সে বলতেই পারে না, সে মানসিকভাবে এতই ভারসাম্যহীন। ভ্যাকসিনের জন্য অনেক জায়গায় আবেদন করছি, অনেকের সাথে যোগাযোগ করছি, উদ্যোগী কর্মকর্তা যারা আছে তাদের সাথেও কথা বলছি। তাদের যে প্রক্রিয়াটা সেটা হলো ভোটার আইডি কার্ড দাও বা পরিচয়পত্র দাও। তো আমার বাবা মার তো ভোটার আইডি কার্ড নাই। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ লিখিতভাবে আবেদন করলে প্রবীণদের টিকা দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
ভ্যাকসিনের যে কমিটি আছে ওনাদেরকে আপনারা লিখিতভাবে জানাতে হবে যে এই সমস্যাগুলো এরকম, যে তাদের এই প্রবলেম, তখন তারা একটা মিটিং টিটিং করে সিদ্ধান্ত দিবেন। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশে 70ঊর্ধ্ব বৃদ্ধের সংখ্যা 1 কোটিরও বেশি। বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় 8% 60 বছরের বেশি বয়স্ক, যাদের বেশিরভাগই চলতে ফিরতে অক্ষম। এমন মানুষদের জন্য করোনা টিকা কেন্দ্রে গিয়ে নেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে এমন বয়সীদের চিহ্নিত করে টিকা দেওয়া যায় কিনা সেই বিষয়টি এখন ভাববার সময় এসেছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। করোনা এবং লকডাউনের কারণে স্থগিত হওয়া সংসদ ও স্থানীয় নির্বাচনে শিগগিরই ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানিয়েছেন, আগামী 5 মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ সব নির্বাচন শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী বছরের জানুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট হবে বলেও জানান তিনি। ইকরামুল হক সায়েমের রিপোর্ট। করোনা ও লকডাউনের মধ্যেই জুনে ভোটের আয়োজন করে পরে পিছু হটে নির্বাচন কমিশন। প্রথম দফার 163টি ইউনিয়ন পরিষদ ও 9 পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়। এছাড়া আদালতের নির্দেশে স্থগিত হয় সংসদের সিলেট 3 আসনের উপনির্বাচন। এরই মধ্যে প্রায় সব ইউপির মেয়াদ শেষ হয়েছে। সংসদ সদস্যের মৃত্যুতে শূন্য হয়েছে কুমিল্লা 7 আসন। করোনা পরিস্থিতির উন্নতি হওয়া এসব নির্বাচনে ভোট গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। সিলেটের একটা নির্বাচন, সেই নির্বাচনটা স্থগিত হয়ে আছে, সেটা আমরা সম্ভবত যত শীঘ্র পারি করার জন্য আমরা উদ্যোগ নেব। এছাড়া বেশিরভাগ ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় অতিক্রান্ত হয়ে গেছে, মানে মেয়াদের সময় মেয়াদকাল অতিক্রান্ত হয়ে গেছে। আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচন যেটা ছিল আমরা শুরু করতে পেরেছিলাম, এটা ধাপ যদি কমানোর প্রয়োজন মনে করি তাহলে পরে অর্থাৎ যদি কমিশন যদি মনে করে তাহলে পরে আমরা ধাপ কমাবো। আর যদি দেখা যায় যে না, ধাপ না কমে আমাদের এই সময়ের মধ্যে আমরা ম্যানেজ করতে পারবো, তাহলে পরে করে ফেলবো। একই সঙ্গে হতেছে জেলা পরিষদের নির্বাচনগুলো হতেছে আমাদের জন্য অলরেডি মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, সেগুলো করার জন্য আমরা উদ্যোগ নেব। আগামী বছরের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম জানান, বর্তমান ইসির অধীনেই নারায়ণগঞ্জ সিটি নির্বাচনেরও ক্ষণ গণনা শুরু হয়েছে। জানুয়ারি মাসের কোনো 1 তারিখে তাদের শপথ গ্রহণ হয়েছিল। এই শপথ গ্রহণের তারিখ থেকে হতেছে 5 বছর পিছন দিকে এসে হতেছে কাউন্টডাউন শুরু হয়ে যায়। আমরা যেহেতু সমাপ্ত হয়ে যাবে তাদের মেয়াদ, আমরাকে ওই নির্বাচনটা করে দিতে হবে। করোনায় ঝুলে থাকা ও মেয়াদ শেষ হওয়া বিভিন্ন পর্যায়ের নির্বাচনের সময়সূচি ঠিক করতে সোমবার বৈঠকে বসবে কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুর, এলেঙ্গা এবং যশোর খুলনা সড়ক নির্মাণ প্রকল্প নির্ধারিত সময় শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কাজের ধীরগতির কারণে প্রয়োজন হলে প্রকল্প পরিচালকদের পরিবর্তনের নির্দেশ দেন তিনি। রাজধানীতে এলেঙ্গা থেকে রংপুর 4 লেন সড়ক প্রকল্পের দ্বিতীয় ধাপের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। এ সময় ড্রাইভিং লাইসেন্স দিতে বিআরটিএ-কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওবায়দুল কাদের। গাজীপুর থেকে এলেঙ্গা আর কতদিন লাগবে সড়ক শেষ? কেন বিলম্ব? এটা তো এতদিন শেষ না হওয়ার কথা নয়। যে প্রকল্প পরিচালক পারবে না তাকে চেঞ্জ করুন। আর একটা প্রজেক্ট এখানে গাজীপুরের মানুষের ভোগান্তি, উত্তরবঙ্গের গেটওয়ে, একটা বিআরটি নিয়ে এটা একটা গলার কাটা হয়ে পড়েছে। রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তন আনতে গণ অভ্যুত্থানের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য সবাইকে রাজপথে নামার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই আলোচনা সভায় দীর্ঘদিন পর প্রকাশ্যে বক্তব্য রাখেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, সরকার এখন পুরোপুরি প্রশাসনের হাতে বন্দী। মইনুল আহসানের রিপোর্ট। আমি যখনই কারাবন্দী সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে সমাবেশে দীর্ঘদিন পর বিএনপি ও জামাতের শীর্ষ নেতাদের এক মঞ্চে দেখা গেল। সম্পূর্ণভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে বলেন, দেশবাসী এখন রাষ্ট্র ক্ষমতায় পরিবর্তন চায়। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা আজকে সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে,
তারা আজকে এই দেশকে সত্যিকার অর্থেই একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। অভ্যুত্থান, জনগণকে সঙ্গে নিয়ে উঠে আসা, এটা ছাড়া কোনো বিকল্প নেই। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই বলে প্রশাসন সহ সব ক্ষেত্রে এখন চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। মৌলানা সাইদির মতো নিরপরাধ মানুষ, বেগম জিয়ার মতো দেশনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে অবরুদ্ধ করে রাখবেন? কোন আইনে দিয়েছেন? তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন প্রত্যেকটি লাইন হচ্ছে মিথ্যা। যাদেরকে দিয়ে মামলা করিয়েছেন রাষ্ট্র এবং সরকার, তাদেরকে খারাপ পথ আপনি শিখিয়েছেন। একদিন এই তরবারি, এই অস্ত্র আপনার বিরুদ্ধে কাজে লাগবে। যে যেরকম করে পারেন লড়াইটা ছাড়বেন না। খুব যে বেশি দিন লাগবে এরকম বোধ হয় না। এই সরকার পতনের আগে সারা দুনিয়াতে যেরকম জ্বরে কাঁপতে থাকে অথবা কোনো জ্বর ছাড়াও কাঁপতে থাকে, এরা এরকম কাঁপতে শুরু করেছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, একদলীয় শাসন কায়েম করতে সরকার গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। গৃহকর্মী নির্যাতনের মামলায় চিত্রনায়িকা একার জামিন মঞ্জুর করেছে আদালত, ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই। ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদের আদালতে আজ তার আইনজীবী জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। এর আগে গত 10 আগস্ট মাদক মামলায় চিত্রনায়িকা একার জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান। 31 জুলাই একার বিরুদ্ধে হাতিরঝিল থানায় 2টি মামলা দায়ের করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিনের জন্য আবারও আবেদন করা হয়েছে। শুনানির জন্য 13 সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে জামিন আবেদন করেন আইনজীবী মুজিবুর রহমান। এর আগে শনিবার 3য় দফায় রিমান্ড শেষে পরিমণিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। জাল টাকা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমন সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ঢাকা মহানগর হাকিম আদালতের অতিরিক্ত বিচারক হাসিবুল হক তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সাথে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 13 অক্টোবর দিন ধার্য করে আদালত। মামলার অন্য আসামিরা হলেন সাব্বির খন্দকার ও শেখ তাইয়েবা নূর। গত বছরের 29 নভেম্বর বিমানবন্দর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় পাপিয়া সহ 4 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। পোশাক শিল্পের অন্যতম কাঁচামাল সুতা ও তুলার দাম বেড়েই চলেছে। করোনা মহামারীর মধ্যে গত 9 মাসে সুতার দাম বেড়েছে 37 ভাগ আর তুলার 47 ভাগ। এতে বাড়ছে পোশাকের উৎপাদন ব্যয়ও। এই অবস্থায় কাঁচামালের মূল্য সমন্বয় করে বিদেশি ক্রেতাদের সাথে পণ্যের দর কষাকষির পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শরফুল আলমের রিপোর্ট। পোশাক শিল্পের সবচেয়ে বড় কাঁচামাল সুতা। চলতি বছরের শুরু থেকে বিশ্ববাজারে সুতার দাম বাড়ছে। জানুয়ারিতে 30 কাউন্টের প্রতি কেজি সুতা $3.30 বিক্রি হয়। তখন গড়ে সুতার দাম বাড়ে 6 ভাগ। আগস্ট পর্যন্ত 8 মাসে 95 সেন্ট বেড়ে দেশের বাজারে এখন কেজি প্রতি সুতার দাম রাখা হচ্ছে $4.25। সুতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে তুলার দামও। বিগত 2 বছরে তুলার কিন্তু উৎপাদন 30% কিন্তু ডাউন। গত মার্চ থেকে $4 থেকে বাজার উঠছে, আজকে কিন্তু অগাস্টে এসে কিন্তু 5 মাসে 25 সেন্ট বাড়ছে। তাহলে আপনি কি বলবেন বাজারটা অস্বাভাবিক? টেক্সটাইলের কোনো পণ্যের বাজার নির্ধারণ কিন্তু কোনো বায়ার এবং ক্রেতার নির্ধারণ করে, আন্তর্জাতিক বাজারে প্রাইসটা নির্ধারণ হয়ে থাকে। যেই কটনটা $3.70 ধরে নিয়েছি বা $4 ধরে নিয়েছি, আপনি 30 সেন্ট 50 সেন্ট যখন গ্যাপ থাকতেছে তখন কি হচ্ছে, তখন আমার টি শার্টের দাম জাস্ট ডাবল হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, কটনের দাম বাড়তে ফ্রেডের দাম 3 গুণ 4 গুণ হয়ে গেল। এই 3-4টা মিলে যে কস্টিং কাস্টমার দ্বারাই ইটস বেটার টু বাই ফ্রম টার্কি দেন ইউরোপ মার্কেট, বাংলাদেশ মার্কেট। বিটিএম-এর তথ্য অনুযায়ী ওভেনে 40 ও নিট কারখানায় 80 ভাগ সুতা আসে দেশের স্পিনিং মিল থেকে, বাকিটা আমদানি নির্ভর। করোনা সংকট কাটিয়ে যখন পোশাক রপ্তানির অর্ডার বাড়ছে তখন সুতা ও তুলার দাম বাড়ায় উৎপাদন ব্যয় নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে দর কষাকষি করতে হবে, বিক্রেতা যারা কিনেন অন্যান্য পোশাক রপ্তানিকারক দেশের সাথে একত্র হয়ে যারা পোশাক আমদানি করে তাদের সাথে যৌথভাবে চাপ দেওয়া দরকার। যেখানে দাম বেড়েছে তোমরাই তো জানো, তো সুতরাং তাদের যেটা কিনবে সেইটাও বেশি দামে তাদের কেনা উচিত। মূল্য নিয়ন্ত্রণে স্থানীয় বাজারে যুক্তরাষ্ট্রের তুলার দামকে ভিত্তি করে সাময়িকভাবে তুলা ও সুতার সর্বোচ্চ দাম নির্ধারণ করেছে এই খাতের 3 ব্যবসায়ী সমিতি। শরফুল আলম, এটিএন বাংলা,
ঢাকা। দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির মায়ারদিতের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। দেশটির রাজধানী জুবায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তিনি প্রেসিডেন্ট সালভাকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের বিষয়ে সত্য উদ্ঘাটনের কমিশন গঠন এখন গণদাবিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তার মতে এতে খুনিদের সম্পৃক্ততা সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারবে। রাজধানী মহাখালীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত অসহায়দের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় গণমাধ্যমে সরকারের সমালোচনা বন্ধ করে করোনায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানান হাসান মাহমুদ। আমাদের কর্মীরা নেতারা সারা দেশে মানুষের পাশে দাঁড়িয়েছে। বিএনপি কই? বিএনপি আছে কোথায়? টেলিভিশনের পর্দায়। আমার সাংবাদিক ভাইরা তাদেরকে বাঁচিয়ে রেখেছে। তো আর বিএনপি আছে কোথায়? ওই টক শোতে। এডিস মশার লার্ভা পাওয়ায় গ্রিন লাইন পরিবহনের রাজারবাগ কাউন্টার সহ 12টি নির্মাণাধীন ভবন, বাসা বাড়ি এবং প্রতিষ্ঠানকে 1,73,300 টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরিনা নাজনীন ও 6 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত পরিচালনা করেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানী ধানমন্ডি নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মিউরাল উদ্বোধন করা হয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান এবং নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজুর রহমান এই মিউরাল উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসম ফিরোজ, সহকারী প্রধান শিক্ষক মুর্শিদা জাহান সাথী ও নিজামউদ্দিন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবার পার্টেক্স খেলার খবর। বাংলাদেশের কন্ডিশনকে টি-20-র জন্য আদর্শ নয় বলে মন্তব্য করেছেন কিউই ক্রিকেটার রাচিন রবীন্দ্র। টাইগারদের বিপক্ষে 5 ম্যাচে টি-20 সিরিজ নিয়ে স্থানীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজ দেখে তার মনে হয়েছে এটি অনেকটাই স্বাভাবিক টি-20-র চেয়ে বিপরীত চিত্র, যেখানে 130-140 রান হয়। তাই বাংলাদেশে মানিয়ে নেওয়া এবং শেখাটা রোমাঞ্চকর হবে। মঙ্গলবার ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তার আগেই বাংলাদেশে এসেছেন ফিন অ্যালেন এবং কলিন ডি গ্র্যান্ডহোম। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।